এই যে কিভাবে এই ডিপ স্টেটের প্রসঙ্গটা বাংলাদেশের ক্ষেত্রে একদমই প্রাসঙ্গিক হয়ে উঠল। আচ্ছা, তখন আমরা বিশ্বাস করলাম না, যেহেতু আওয়ামী লীগ সরকারে ছিল এবং আমরা ওই সরকারের অংশ হিসেবে কাজ করছিলাম, আমাদের কথাগুলো তখন কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছিল না, কারণ তাদেরকে যা দেখানো হচ্ছিল তাই মানুষ দেখছিল। তো শত শত ছাত্র গণহত্যা করা হচ্ছে, এগুলোকে সামনে নিয়ে আসা হয়েছিল। আমরা বারবার বলেছি এটি প্রত্যেকটি টার্গেটেড কিলিং, ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড, কিন্তু কেউই সেগুলো বিশ্বাস করে নাই। এটি হচ্ছে বাস্তবতা। যখন সরকারে থাকে একটি সরকার, তখন তার বিরুদ্ধে জনমত গঠনটা অনেক ক্ষেত্রে সহজ হয়ে ওঠে। আওয়ামী লীগ যেহেতু সরকারে ছিল এবং দীর্ঘ 16 বছর সরকারে ছিল, সুতরাং তাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রটাকে সত্য ঘটনা হিসেবে সামনে দেখানো সহজ ছিল। তারা দেখিয়েছে একটি ষড়যন্ত্রকে সত্য হিসেবে, কিন্তু এই সত্যর পেছনে যে আসল সত্যটা লুকিয়ে আছে সেটি কিন্তু 5 আগস্টের পরে এই মার্কিন যুক্তরাষ্ট্রেই বাম রাজনৈতিক সংগঠনগুলোর একটি পত্রিকা আছে, গ্রে জোন সম্ভবত নাম, সেই পত্রিকাটার রেফারেন্স দিয়ে আরিফ জেবতিক প্রথম সে একটি ভিডিও করে এবং সে একদম মানে নিউজের অংশ ধরে ধরে সেখানে সুস্পষ্টভাবে 5 আগস্টে যে এটি ডিপ স্টেটের ষড়যন্ত্র ছিল সেটিকে প্রমাণ সহ উপস্থাপন করা হয়। কিন্তু 5 আগস্টের পরপরও যেহেতু ডক্টর ইউনূসের ক্ষমতার হানিমুন পিরিয়ড ছিল, সেই জিনিসটাও কিন্তু মানুষ বিশ্বাস করেনি। এবং এই পুরো প্রক্রিয়াটাতে ডিপ স্টেটের প্রতিনিধি ডোনাল্ড লু এবং বাংলাদেশের ভেতরে তাদের প্রতিনিধি পিটার হাস যে জড়িত ছিল, এটা আমরা বলেছি, আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলেছে, কিন্তু এটি বিশ্বাস করেন। প্রথম এ ব্যাপারে সুস্পষ্ট আমরা কথা শুনতে পাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন হওয়ার পরে, অর্থাৎ ট্রাম্প সরকার আসার পরে। এবং আপনার অনুষ্ঠানে আমি প্রথম বলেছিলাম, যখন নাকি আপনার তুলসী গ্যাবার্ড প্রথম বলল যে আমেরিকা আর কোনোদিনই রেজিম চেঞ্জের পলিটিক্স করবে না, ডিপ স্টেটের এই কনস্পিরেসি পলিটিক্স থেকে আমেরিকা বেরিয়ে আসবে। স্বয়ং ট্রাম্প তার একটি বক্তৃতায় বলে যে একটি এনজিওকে, যে এনজিওর সদস্য মাত্র 2 জন, তাদেরকে $29 মিলিয়ন দেয়া হয়েছে এবং সেটি বাংলাদেশের এনজিও। এর ভেতর দিয়ে মূলত আমেরিকার গভর্নমেন্ট অফিসিয়ালি তাদের যে ডিপ স্টেট আছে এবং সেই ডিপ স্টেট যে বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য এবং রেজিম চেঞ্জের জন্য ভূমিকা পালন করেছে, সেটি স্পষ্ট হতে থাকে। কিন্তু এখানে আরেকটি বিষয় হচ্ছে, আসলে ডিপ স্টেট কি? ডিপ স্টেট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ছায়া সরকার, যারা ইকোনমিক ওয়ার এবং ওয়ার এই দুটোর স্ট্র্যাটেজি নির্ধারণ করে। সুতরাং ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পরে ডিপ স্টেটের যে অবস্থান ছিল, সেই অবস্থান থেকে তাদের সরে আসতে কিন্তু বেশ সময় লাগে। অর্থাৎ তুলসী গ্যাবার্ডের দায়িত্ব নেয়া, পল কাপুরের দায়িত্ব নেয়া, এই দায়িত্ব নেয়ার পরেও কিন্তু সময় লাগে, যে কারণে ইউনূস সরকার প্রথমে তাদেরকে 5 বছর চায়, 50 বছর চায়, এরকম বলছিল। নির্বাচন দেওয়ার এখনো সময় আসে নাই। উপদেষ্টাদের অনেকেই বলে, তার মধ্যে সুস্পষ্টভাবে বেশ কয়েকবার বলেছে যে আমরা প্রয়োজনীয় সংস্কার করে তারপরেই যাব। 54 বছর ধরে রাজনীতিবিদেরা সংস্কার করে নাই কেন? তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট যে সাহস তাদেরকে দিয়েছিল এবং যে ক্ষমতা তাদেরকে দিয়েছিল, তাতে তারা আসলে 2029 তো আজকে আসলো, তাদের ক্ষমতায় থাকার কথা তারা ভেবেছিল 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর তারা ক্ষমতায় থাকবে, অর্থাৎ বাংলাদেশকে একটি পঙ্গু রাষ্ট্রে পরিণত করবে। এখন এই প্রক্রিয়াগুলো ভেতর দিয়ে যখন নাকি
মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতার পরিবর্তন হলো এবং ডিপ স্টেটের ভাবনাগুলো পরিবর্তন হতে শুরু করলো, এরপরে এসে আন্তর্জাতিক রাজনীতির যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ইন্ডিয়া, সোভিয়েত ইউনিয়ন, এরা মিলে আপনার বাংলাদেশের রাজনীতির জন্য একটি বিষয় তারা প্রথমে একমত হয়, সেটি হচ্ছে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এবং দেখেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচন, এই দুটো বিষয় কিন্তু ওই সময় থেকেই চাপ তৈরি হয়। যেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যারা নাকি জুলাই আগস্টের আন্দোলনের সময় শেখ হাসিনার সরকারকে কন্ডেম করে বিবৃতি দিয়েছে, তারাই কিন্তু আবার এই ডিপ স্টেটে ক্ষমতার যখন পরিবর্তন হলো, অর্থাৎ ডোনাল্ড পিটার হাসের জায়গায় যখন নাকি তুলসী গ্যাবার্ট কিংবা পল কাপুর আসলো, তখন তাদের ভাষাতেও কিন্তু পরিবর্তন আসলো। অর্থাৎ তারা নির্বাচনটা চায়। এই জায়গাতে ইউনূস সরকার টালমাটাল অবস্থায় পড়লো। এখন ইউনূস গভর্নমেন্টের হাত দিয়ে তৈরি হয়েছে এনসিপি। তারা কিন্তু ধরেই নিয়েছিল যে তারা মিনিমাম 2029 পর্যন্ত থাকবে এবং ডিপ স্টেটে তাদের সেই ক্লিয়ারেন্স ছিল। এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজকে এসে যখন সে বলে যে ডিপ স্টেট তাদেরকে 2029 সাল পর্যন্ত থাকতে বলেছিল, তাহলে তারা কেন থাকতে পারলো না, এটি যেমন আমাদের জানা জরুরি, অ্যানালিসিস জরুরি, আবার তারা থাকার জন্য কি কি প্রক্রিয়া করেছিল সেটিও জানা জরুরি। আপনার মাধ্যমে এই বিষয়ে আমি নিশ্চিতভাবেই আবারও একটু বিস্তারিত বলবো। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকে প্রথম আলোর সাথে বলেছে যে কয়েকটা দেশ এখানে ছিল, কিন্তু ওই কয়েকটা দেশের নাম সে বলে নাই। কিন্তু কয়েকটা দেশ ছিল কি তাদেরকে ক্ষমতায় রাখার পক্ষে, নাকি কয়েকটা দেশ ছিল নির্বাচন করানোর পক্ষে? না, প্রথমে ডিপ স্টেটের যে ফর্মুলা, এই ফর্মুলার পক্ষে কয়েকটা দেশ ছিল। এখন ডিপ স্টেটের পক্ষে থাকার জন্য বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তান, এবং 5 আগস্টের পরে পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ, পাকিস্তানের সামরিক বাহিনী, পাকিস্তান সরকার, তারা সকলে শেখ হাসিনার রেজিম চেঞ্জের পরে, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের পরে তাদের উল্লাস, তাদের উচ্ছ্বাস এবং তাদের উদযাপন, এবং 54 বছর পরে 71 সালে পরাজয়ের প্রতিশোধ নেওয়া হলো বলে তাদের যে বিজয় এবং বিজয়ের যে উল্লাস, তাতে তো প্রমাণ করে পাকিস্তান ছিল। তাতে তো এই কয়েকটি রাষ্ট্রের ভেতরে খুব সুস্পষ্টভাবে 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল, অর্থাৎ পাকিস্তানকে যারা সমর্থন করেছিল, তাদের মধ্যে চায়না একটি অন্যতম শক্তি। ওই সময়ে ভারতের সাথে চায়নার একটি দূরত্ব ছিল। রাশিয়া অনেক দূরবর্তী অবস্থানে থাকে। রাশিয়া মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশের বন্ধু হওয়ার পরেও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ কিন্তু কম থাকে, কিন্তু চায়না এবং পাকিস্তান এ দুটোর থাকে। সুতরাং কয়েকটা দেশ বলতে এই 3টা দেশ তো আমরা পেয়েই যাচ্ছি। চায়নার সাথে সেক্ষেত্রে সরকারের সর্বশেষ যে কিছু ভূমিকায় ভারত তো অসন্তুষ্ট ছিল তার প্রতি। হ্যাঁ, ভারত অসন্তুষ্ট ছিল, এক। আর দুই হচ্ছে চায়নাও কিন্তু তাদের সর্বশেষ প্রধানমন্ত্রী, মানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চায়না সফরে চায়না কিন্তু বুঝিয়ে দিয়েছিল যে তারা কিন্তু আর বাংলাদেশের এই সরকারের সঙ্গে নাই। কারণ যে কারণে সফর শেষ করে, আপনি মনে করতে পারেন শেখ হাসিনা সেই চায়না সফরটা সংক্ষিপ্ত করে চলে এসেছিলেন, একদিন আগে চলে এসেছিলেন। তার মানে চায়না বুঝিয়েই দিয়েছে যে তারা বাংলাদেশের শেখ হাসিনার সরকারের সঙ্গে নাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে, সেটি হচ্ছে সৌদি আরব সহ এই মিডল ইস্টের আরব দেশগুলো। এই আরব দেশগুলো মূলত মার্কিন ঘাঁটি। মার্কিনীরা ওই দেশের রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। তার মানে কয়েকটি দেশ বলতে সৌদি আরব সহ, কাতার সহ মিডল ইস্টের দেশগুলো, চায়না এবং পাকিস্তান,
এবং আমেরিকা হচ্ছে মূল শক্তি, যারা 1971 সালে টার্কিও তো একটা বড় প্লেয়ার ছিল। হ্যাঁ, টার্কিও একটা বড় প্লেয়ার ছিল। এখানে আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, মানে আমাদেরকে মনে রাখা উচিত এবং বারবার ওই জায়গাতে ফিরে যাওয়া উচিত। যুদ্ধাপরাধীদের বিচার যখন হয়, তখন যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য সৌদি আরব সরকার থেকে চাপ দেওয়া হয় এবং তারা বলা হয় যুদ্ধাপরাধীদের বিচার যদি বন্ধ করা হয় তাহলে শেখ হাসিনার সরকারকে বাংলাদেশের মানে বাজেটের যে পরিমাণ অর্থ প্রয়োজন তা সৌদি আরব দিবে। কিন্তু শেখ হাসিনাকে ওই যুদ্ধাপরাধীদের বিচার করা থেকে সরাতে পারলো না। তুরস্ক কিন্তু সর্বশেষ ফোন করে শেখ হাসিনাকে বলেছে, এরদোয়ান, যে যুদ্ধাপরাধীদের বিচারের রায় যাতে কার্যকর করা না হয়। শেখ হাসিনা কিন্তু সেটি মীর কাসেম আলী সময়টা ছিল খুব গুরুত্বপূর্ণ। এখন আপনি দেখেন এই যে ডিপ স্টেট এবং ডিপ স্টেটের অংশ যে আরব রাষ্ট্রগুলো এবং আরব রাষ্ট্রগুলোর বাইরে ইউরোপ কিংবা এশিয়ার ভেতরে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে ওঠা তুরস্ক, যারা এখন সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী দেশগুলোর ভেতরে 7 নম্বরে অবস্থান করে বিশ্বে, তারা কিন্তু তাদের অস্ত্র বাণিজ্য বাংলাদেশে করতে চায়। এটি তাদের যেমন একটি লক্ষ্য, আরেকটি হচ্ছে উগ্র মৌলবাদী জঙ্গি রাষ্ট্র হিসেবে যদি বাংলাদেশকে তারা তৈরি করতে পারে তাহলে তাদের অস্ত্রের একটা ভালো বাজার তারা তৈরি করতে পারবে, যেটা পাকিস্তানে ছিল, আফগানিস্তানে ছিল, সিরিয়াতে ছিল। ওই বাজারগুলো যেহেতু ক্রমশ সংকুচিত হয়ে আসছিল, তারা বাংলাদেশকে ওই নতুন বাজার তৈরির জায়গাতে যায়। আমরা ফিরে আসি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জায়গাতে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রথম আলোতে আজকে বলছে, তার আগে ধরেন আরো একটি পত্রিকায় সে বলেছে, এটি তার বলার ভেতর দিয়ে সত্য সামনে আসতে শুরু করছে। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াটা আসলে কে? তার 5 আগস্টের আগ থেকে শুরু করে 24-এর 5 আগস্ট আগ থেকে শুরু করে 24-এর 5 আগস্টের পরে তার বিভিন্ন ভূমিকাগুলো কি, সে কি বলেছে, এই প্রত্যেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। প্রথম, নির্বাচন করা হবে এবং এনাফ ইজ এনাফ, নো মোর মব, সেনাপ্রধান যখন বলে, তখন ওই দিনই সে মিডিয়াকে ডেকে ইন্টারভিউ দিয়ে বলে যে বাংলাদেশে যদি 5 আগস্টে শেখ হাসিনার সরকার পতন না হতো তাহলে তাদের সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি ছিল এবং সেটির জন্য সে কি বলবে, নাহিদ কি বলবে, সেগুলো নির্ধারিত ছিল। সশস্ত্র যুদ্ধের জন্য যোদ্ধা হিসেবে কারা থাকবে সেটিও কিন্তু স্পষ্ট হয়। তারা ওই আন্দোলনের সময় নরসিংদী জেল থেকে জঙ্গিদেরকে ছাড়িয়ে নেয়। এর বাইরে পাকিস্তান থেকে আসা স্নাইপাররা, যারা 7.62 রাইফেল ব্যবহার করেছে, যেটি এখন দিবালোকের মতো সত্য, তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াতের বক্তব্যের মধ্য দিয়ে আমরা জানতে পারি। তাহলে যোদ্ধা কারা সেটিও কিন্তু একটি সুস্পষ্ট চিত্র আমরা পেয়ে যাই, যারা আন্তর্জাতিকভাবে ট্রেন্ড রেভলিউশনারি ইসলামিক টেরোরিস্ট। তারা হচ্ছে দেখতে বাংলাদেশিদের মতো না, দেখতে বাংলাদেশিদের মতো না। এই যে ইন্টারন্যাশনালি ট্রেইনড ইসলামিক টেরোরিস্টরা, তারা কিন্তু প্রত্যেকটা দেশের সামরিক বাহিনীর বিরুদ্ধে তারা যুদ্ধ করে, কিন্তু করছে। আফগানিস্তানে তালেবানরা করেছে, বাংলাদেশেও সেরকম, পাকিস্তানেও কিন্তু লস্করি তৈয়বা বা পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই করে, পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করে, বহু সামরিক স্থাপনা বোমা মেরে উড়িয়ে দেয় এই লস্করি তৈয়বা। বাংলাদেশে ওই লস্করি তৈয়বা কিন্তু 5 আগস্টের পরে তাদের ঘাঁটি তৈরি করে ফেলে। অর্থাৎ তাদের সশস্ত্র যুদ্ধের প্রস্তুতির ভেতর দিয়ে আসিফ মাহমুদ ভুঁইয়া যে কথাটি বলতে চেয়েছিল যে আপনারা যদি নির্বাচন করেন তাহলে কিন্তু আমরা সশস্ত্র যুদ্ধ করব। এখন এখানে একটি বড় ভুল তারা করেছিল, যেটি আলটিমেটলি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সুরক্ষা কবচ হিসেবে রয়ে গিয়েছিল।
সেটি হচ্ছে এই যে অন্তর্বর্তী সরকার ইউনূসের, এটি একটি বিপ্লবী সরকার গঠন না করতে দিয়ে সেনা প্রধান যে তাদেরকে ধরে রাষ্ট্রপতির কাছে নিয়ে গিয়ে সংবিধান শপথ করিয়ে সরকার গঠন করেছিল। এটি কিন্তু বাংলাদেশের আজকে যে গণতন্ত্র, যেভাবেই হোক গণতন্ত্র তো ফিরে এসেছে, একটি নির্বাচন তো হয়েছে, সেটির প্রথম ধাপ হচ্ছে বিপ্লবী সরকার হতে না দেয়া। এরপরে রাজনৈতিকভাবে বিএনপি কিন্তু প্রত্যেকবারই সংবিধান বিরোধী যে কোনো পদক্ষেপ আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের এবং জামাতের যে সমস্ত পদক্ষেপ ছিল তার প্রত্যেকটাকে তারা কিন্তু ফয়েল করে দেয়। যেমন জুলাই সনদ তারা ঘোষণা করতে দেয়নি, তারা সংবিধান বাতিল করতে দেয়নি, তারা রাষ্ট্রপতির পদত্যাগ করতে দেয়নি। এই জিনিসগুলোর ভেতর দিয়ে কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার একটি নিবু নিবু প্রদীপটা রয়ে গিয়েছিল। সেই প্রদীপটাকে আমরা আরেকটু প্রজ্বলিত হতে দেখেছি এই নির্বাচনটা হয়ে যাওয়ার ভেতর দিয়ে। এখন এই নির্বাচন এই আয়োজনে সমস্ত কিছুর সাথে মোহাম্মদ সজীব ভুইয়া আন্দোলন যারা ছিল তার সাথে আমরা দেখি আওয়ামী লীগের ভেতরে কারা ছিল। দেখেন, আওয়ামী লীগের ভেতরে কারা ছিল এটা বের হয়ে আসতে আরো সময় লাগবে, নিশ্চিতভাবে তা আসবে। আমি বলছি যে আর্মি সেনাবাহিনীর যারা গণভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, এখানে কোন অনুপ্রবেশ ঘটেছিল? ডেফিনেটলি ঘটেছিল, কারণ যত বড় মবই আসুক না কেন, যতক্ষণ পর্যন্ত একটি গণতান্ত্রিক সরকার আছে তার সেনাবাহিনী ওই সরকারের নির্দেশ পালন করতে বাধ্য। জাতিসংঘের মহাসচিব যখন বলে ফেলে যে তারা বাংলাদেশের সেনা প্রধানকে তারা বলেছে যে যদি তোমরা জনগণের বিরুদ্ধে যাও তাহলে জাতিসংঘ মিশন থেকে তোমাদের বাদ দিয়ে দেওয়া হবে, এবং সেনা প্রধান ভয়ে আতঙ্কিত হয়ে সে সরকারের নির্দেশ মানল না, তার মানে কিন্তু সে রাষ্ট্রদ্রোহী হয়ে গেল। আমি বলছি যে সেনাবাহিনীকে 5ই আগস্টে একটা পর্যায়ে এসএসএফ এর লোকজন এসবির লোকজনকে চাবি বুঝিয়ে দিয়ে চলে যায়। আমি শুধু এইটুকু আপনাকে বলি যে সাংবিধানিকভাবে শেখ হাসিনা মানে বঙ্গবন্ধুর পরিবার এসএসএফ পাবে। এই যে অর্ডিন্যান্সটা জারি হয়েছিল, এই যে আইনটা পাশ হয়েছিল, অর্ডিন্যান্স হয় পরে সেটি আইন আকারে পাশ হয়, এই আইনটি পাশ হওয়ার কারণে এসএসএফ এর কর্মকর্তারা তারা জীবন বাজি রেখে শুধুমাত্র সংবিধান শপথ করে তারা যে দায়িত্বটা বুঝে নিয়েছিল, সেনা প্রধানের নেতৃত্বে সেই দায়িত্ব থেকে কিন্তু সরে যায়। তারা কিন্তু বিশ্বাসঘাতকতা করে, কিন্তু এসএসএফ এর ওই টিমটি কিন্তু বিশ্বাসঘাতকতা করেনি। যদি বিশ্বাসঘাতকতা করতো তাহলে কিন্তু শেখ হাসিনাকে আমরা জীবিত দেখার কোনো সুযোগ আমাদের কাছে ছিল না। সুতরাং ডিপ স্টেটের ষড়যন্ত্র ধাপে ধাপে কিন্তু পূর্ণ সফলতার জায়গাগুলোতে ফেল করেছে। যেমন 5 আগস্টে শেখ হাসিনার সরকার কে তারা ফেলে দিয়েছে, কিন্তু শেখ হাসিনাকে মারতে পারেনি। এটি হচ্ছে তাদের প্রথম ব্যর্থতা। দ্বিতীয় ব্যর্থতা, তারা বিপ্লবী সরকার গঠন করে ফেলতে চেয়েছিল, এই যে মারতে পারে নাই, ওই যে বিএনপির যে খালেদাদের নিরাপত্তা উপদেষ্টা উনি যেটা বলেছেন, উনি যখন সেনাবাহিনীর সেনাপ্রধানের ওইখানে গেছেন 5 আগস্ট সকালবেলা, সেনাপ্রধান বলছেন আপনি বসেন, ইন্ডিয়া থেকে একটা ফোন আসবে, ওই ফোনের কারণে কি মারতে পারে নাই তারা? ডেফিনেটলি ওটা তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমরা এগুলো তো সবই অ্যানালিসিস করে বের করছি এবং কিছু তথ্য সূত্র আমাদের কাছে আছে। এক্স্যাক্টলি কে ফোন করেছে, কার ফোনে গিয়েছে, সেগুলো তো অনেক পরের সত্য, অনেক পরের কথা। আমরা যদি শুধু ওই দিনটিকে বিবেচনায় নেই এবং ওই দিনটিতে যে মানুষগুলো দায়িত্ব নিয়ে শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট থেকে বিমানে করে ফিজিক্যালি তারা গিয়ে দিল্লিতে পৌঁছে দিয়ে তারপরে আবার বাংলাদেশে ব্যাক করেছিল, সেই অফিসারগুলো আদৌ বেঁচে থাকবে কিনা সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু তারা শুধুমাত্র সংবিধান শপথ করে যে
তো তারা নিয়েছিল, সেই সংবিধানের শপথকে তারা ভঙ্গ করে নাই। এটি হচ্ছে ভঙ্গ না করার ভেতর দিয়ে শেখ হাসিনাকে বাঁচিয়ে জীবিত অবস্থায় ভারতে পৌঁছে দেওয়া, এটি হচ্ছে প্রথম ডিপ স্টেটের ফেলিওর। সেকেন্ড ফেলিওর হচ্ছে 8 তারিখে ডক্টর ইউনূস আসার পরে বিপ্লবী সরকার। আরেকটা তথ্য আমি এখানে দিয়ে রাখি, বিমান বাহিনীর যে সদস্য ওই হেলিকপ্টারের ছবিটা তুলেছে, এই ছবিটা প্রথম তাদের ওয়েবসাইটে যায়, পরে সেটা রিমুভ হয় এখান থেকে। এই ছবিটা সম্পর্কে এরকমও শোনা যায় যে এই ছবিটা আসলে মানে এটা পুরানো বিমানবন্দরের, মানে ওল্ড এয়ারপোর্ট যেটা, কুর্মিটোলা এয়ারপোর্ট যেটা, সেখানকার ছবি। কিন্তু আসলে শেখ হাসিনাকে নাম রপ্তানি মেলার মাঠের, রপ্তানি মেলার মাঠে, অর্থাৎ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যেখানে বাণিজ্য মেলাটা হয়, সেখান থেকে সেখানকার ছবি। এবং যে সদস্য ছবিটা তুলেছিলেন তাকে শনাক্ত করা হয়েছে এবং সামরিক ট্রাইব্যুনালে তার 8 বছরের জেল হয়েছে। এখন দেখেন যে রাখে আল্লাহ মারেকে, শেখ হাসিনার হায়াত ছিল, শেখ রেহানার হায়াত ছিল, এই কারণে কিন্তু 75-এর 15 আগস্টে তারা 32 নম্বরে ছিল না, তারা দেশের বাইরে ছিল। শেখ হাসিনার হায়াত ছিল 2024-এর 21শে আগস্ট, 2004-এর 21শে আগস্ট আওয়ামী লীগ নেতা কর্মীরা জীবন দিয়ে, রক্ত দিয়ে মানব বর্ম তৈরি করে তাকে বাঁচায়, এবং তিনি 2009-এ ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে বাংলাদেশে সরকার গঠন করেন। তারপরে তিনি বঙ্গবন্ধুর হত্যার বিচারের রায় কার্য করেন, অর্থাৎ বিচারহীনতার সংস্কৃতি থেকে তিনি বাংলাদেশকে বের করে নিয়ে আসেন। তিনি যুদ্ধাপরাধীদের বিচার করেন এবং সকল আন্তর্জাতিক চাপ থাকার পরেও তিনি বিচারের রায় কার্যকর করেন, এবং 2024-এর 5 আগস্ট তিনি বেঁচে যান। এই যে বেঁচে যাওয়া, এই বেঁচে যাওয়ার পেছনে অনেকগুলো অনুঘটক আছে, অনেকগুলো মানুষ আছে। সেই মানুষগুলোর ভূমিকা নিশ্চিতভাবেই তাদের জীবন বাজি রেখে তারা করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমাদের মূল প্রাপ্তি হচ্ছে আমরা শেখ হাসিনাকে এখনো জীবিত পাচ্ছি। 5 আগস্টেই ওনার সলিল সমাধি রচনা করবার সকল ষড়যন্ত্র কিন্তু ডিপ স্টেট তৈরি করেছিল, সেটি ফেল করে। এটি ফার্স্ট ফেলিওর। সেকেন্ড ফেলিওর হচ্ছে সাংবিধানিকভাবে একটি সরকার গঠন করা, অর্থাৎ সংবিধান ধরে শপথ করে সরকার, যদিও এটি অবৈধ সরকার, কোনো আইনে এই অন্তর্বর্তী সরকার বলে কিছু নাই, কিন্তু তারপরেও সংবিধান শপথ করে এই সরকার গঠন করা, এটি হচ্ছে দ্বিতীয়। তৃতীয় হচ্ছে অসাংবিধানিক সকল কিছু বাংলাদেশের এই 18-20 মাসে বাস্তবায়ন হতে না দেয়া, এবং সর্বশেষ হাদি হত্যার ভেতর দিয়ে যে নির্বাচনকে বানচাল করার যে সর্বশেষ ষড়যন্ত্র, সেটিও বাস্তবায়ন করতে না পারা। এই জায়গাটাতে আপনি বলতে পারেন যেই সকল আন্তর্জাতিক শক্তিগুলো এই নির্বাচন হওয়ার পেছনে ভূমিকা পালন করেছে, তার মধ্যে হচ্ছে ডিপ স্টেটকে তাদের অবস্থান থেকে সরিয়ে আনা। এই সরিয়ে আনার ক্ষেত্রে ভারত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনাকে মনে রাখতে হবে যে আমেরিকার ক্ষমতার পরিবর্তনটা, হ্যাঁ, ভারতের তো ক্ষমতার কোনো পরিবর্তন নেই, ভারতে তো মোদি আছে। আমেরিকার ক্ষমতার পরিবর্তন, এবং ক্ষমতার শুধু আমেরিকার ট্রাম্প সরকার ক্ষমতায় আসে না, ট্রাম্প সরকার ক্ষমতায় আসারও অনেকদিন পরে, প্রায় 1 বছর পরে কিন্তু তুলসী গ্যাবার্ড এবং পল কাপুর দায়িত্ব নেয়। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ডোনাল্ড লুর চলে যাওয়া এবং তুলসী গ্যাবার্ডের দায়িত্ব নেওয়া। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে পল কাপুরের দায়িত্ব নেওয়া। পল কাপুর হচ্ছে তার পুরো ক্যারিয়ারে সে মূলত ইন্টারন্যাশনাল ইসলামিক টেরোরিস্ট আর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস টেরোরিস্টদের এগেনস্টে তার লড়াই, সেই লড়াই করা একজন মানুষ যখন নাকি আবার ডিপ স্টেটের অংশ হয়, এবং তুলসী গ্যাবার্ডের মতো একজন মানুষ যারা মনে করে যে আমাদের ট্রিলিয়ন ডলার খরচ করে একটি দেশের সরকার পরিবর্তন আমেরিকার দায়িত্ব না, যেটি তাদেরকে বাণিজ্যিক ভাবেও ক্ষতিগ্রস্ত করে, এই রকম দুজন মানুষ যখন দায়িত্ব নেয়, তখন ভারত পুরো এই দক্ষিণ এশিয়ার রাজনীতির
ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জায়গাতে আবার তারা চলে আসে এবং বাংলাদেশের মাটিতে পাকিস্তানের ডমিনেন্সকে আবার দুর্বল করে আস্তে আস্তে বাংলাদেশকে পাকিস্তান ডমিনেন্ট মুক্ত করবার জন্য ভারত ধীরে ধীরে ভূমিকা পালন করতে শুরু করে। তার প্রথম ধাপ হচ্ছে হাদি হত্যার ভেতর দিয়ে যে ষড়যন্ত্র তারা করে সেটিকেও তারা ফয়েল করে এবং যে কোনো মূল্যে একটি গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার জন্য নির্বাচন করা। ভারত কিন্তু সুস্পষ্টভাবে বলেছে এবং এখনো তারা ওই জায়গাতেই আছে যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া যদি কোনো নির্বাচন হয় তাহলে তা গ্রহণযোগ্য নির্বাচন হবে না। কিন্তু একটি অগ্রহণযোগ্য নির্বাচন হলেও এই যে অবৈধ ডিপ স্টেট কর্তৃক নিয়ন্ত্রিত একটি সরকার বাংলাদেশের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে ন্যূনতম ডেমোক্রেটিক একটি গভর্নমেন্টকে আনা, এটি আমরা মনে করি যে আওয়ামী লীগের যে 5 আগস্টের পরে রাজনৈতিকভাবে ফিরে আসার প্রক্রিয়া তার ক্ষেত্রে এটি একটি তৃতীয় বিজয়। প্রথম শেখ হাসিনার বেঁচে যাওয়া, দ্বিতীয় ডক্টর ইউনূসের সংবিধান শপথ করে সরকার গঠন করা, তৃতীয় এই নির্বাচন হওয়া। এই চতুর্থ জায়গাটাতে বাংলাদেশ আওয়ামী লীগ যখন নাকি একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার রাজনীতি করে তখন বাংলাদেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আছে কি নাই, বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূলে কতটা শক্তি সঞ্চয় করতে পেরেছে কি পারে নাই, বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতা দেশের ভেতরে দাঁড়িয়ে নিয়ে নেতৃত্ব দিতে পারে কি পারে না, এর কোনো কিছুই ম্যাটার করে না। দ্য অনলি থিং ম্যাটার্স শেখ হাসিনা কি বলেন। এবং শেখ হাসিনা বলে দিয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ সহ যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ যদি সরকারি দলে যায় অথবা বিরোধী দলে যায়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত রাখতে তারা কাজ করবে, আওয়ামী লীগ কাজ করবে। এই একটি সেন্টেন্স। এখন যে প্রশ্ন সামনে, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার এই রাজসাক্ষীর বক্তব্য দেওয়ার পরে ইলেকশন হয়ে গেছে, এটা ইলেকশনের গভর্নমেন্ট এখানে এস্টাবলিশড হয়ে গেছে। এখন এই কথা বলে কে গেইন করবে? এখন আসলে দুইটা ঘটনা, একটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই স্টেটমেন্টটাকে আমি আউট অফ ফ্রাস্ট্রেশন দেখতে চাই, বা আমি দেখছি এইভাবে যে তার এই কথাটা হচ্ছে আউট অফ ফ্রাস্ট্রেশন, যে নাকি অত্যন্ত কি বলে দম্ভের সঙ্গে বলে যে বাংলাদেশে তারা সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি তাদের আছে, যেই তাদের সহযোগী শক্তি জামাতের আমির যখন বলে 60 লক্ষ পরীক্ষিত যোদ্ধা তাদের আছে, সেই দম্ভের জায়গা থেকে এই নির্বাচনের ভেতর দিয়ে যখন তাদেরকে সরে আসতে হলো, এবং এই নির্বাচনে কিন্তু ডিপ স্টেট ইলেকশন করতে পারে না, এখানে সেই ইলেকশন করে নাই, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি এই কথাটা আসতাম, সেই ইলেকশন করে নাই। কারণটা কি? কারণ ইলেকশনটা তারা যদি মিনিমাম টের পেত ইলেকশনের আগের দিনও যে নির্বাচনের ভেতর দিয়ে জামাত এনসিপি ক্ষমতায় আসবে না, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লোকটিকে যে নাকি সশস্ত্র যুদ্ধের তাদের প্রস্তুতি আছে এই বাক্যটি বলে, তার মানে যে আর্মড সোলজাররা আছে, আর্মড সোলজাররা, সশস্ত্র যোদ্ধারা, তারা তাদের হাতে, তাদের নেতা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এবং ওই যুদ্ধ পরিচালনা করার জন্য যে টাকাটা লাগবে, কয়েক হাজার কোটি টাকা সে যে দুর্নীতির মাধ্যমে কামিয়েছে, সেই টাকা, এই টাকা এবং অস্ত্র, এই দুটো সাথে নিয়ে পুরো একটি যুদ্ধের পরিকল্পনাটা ছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার, যে কারণে সে ব্যক্তিগতভাবে নির্বাচন করলে সামগ্রিকভাবে সার্বিকভাবে ঘটনাক্রমে বিমানবন্দরে তার ম্যাগজিন ধরা পড়ে। এখন দেখেন একে একে কিন্তু সে এই আউট অফ ফ্রাস্ট্রেশন বলছে। আমার কেন মনে হচ্ছে, কারণ হচ্ছে যে তারা নির্বাচনে ক্ষমতায় আসতে পারবে না, এটা কিন্তু তারা ভাবেনি। তারা ভেবেছিল বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা দুর্নীতি করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর
রয়টার্সের রিপোর্ট, তারাও তো একটা ভাবছিল জামাত ইসলামী ইলেকশন। সেটাই বলছি, এখন জামাত এনসিপি যখন আসলো না ক্ষমতায় আসলো বিএনপি, এবং বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসলো, এবং প্রথম জুলাই সংস্কার পরিষদের যে শপথ, সেই শপথ যখন বিএনপি নিল না, তখন কিন্তু তারা বুঝে গিয়েছে যে তাদের 2024-এর জুলাই আগস্ট ষড়যন্ত্রের আন্দোলনের ভেতর দিয়ে তাদের যে বিজয়ী হবার যে দম্ভটা ছিল, সেই দম্ভ কিন্তু চূর্ণ হয়ে গেছে। সুতরাং তারা আর ক্ষমতায় নেই। এখন এনসিপি জামাত যদি ক্ষমতায় না থাকে, তাহলে বাংলাদেশের মূল রাজনীতিতে তাদের কিন্তু আর কোনো মূল্য থাকে না। বিএনপি অথবা তার বিপরীতে আওয়ামী লীগ, বাংলাদেশ দুই ভাগে বিভক্ত, আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ। তাহলে বিএনপি যখন নাকি অ্যান্টি আওয়ামী লীগ হয়, তাহলে জামাত এবং এনসিপি অ্যান্টি আওয়ামী লীগ ন্যারেটিভ নিয়ে কিন্তু আর রাজনীতিতে থাকার কোনো বাস্তব জায়গাতে তারা নাই। এই আউট অফ ফ্রাস্ট্রেশন সে এখন অনেক অনেক সত্য সে বলে যেতে শুরু করেছে, আরো যাবে। আপনি নিশ্চিত থাকেন, আওয়ামী লীগ মাঠে নামার পরে যখন নাকি তারা বুঝতে পারবে যে তাদের পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই, তারা আরো অনেক সত্য বলে যাবে, এবং সেই সত্যগুলো শোনার জন্য আমাদেরকে অনেক কথা, অনেকটুকু সময় অপেক্ষা করতে হবে। স্পেকুলেশন অ্যান্ড প্রুফ। আমরা স্পেকুলেট করেছি জুলাই আগস্ট থেকে, এবং 18 মাস 20 মাস ধরে স্পেকুলেশন অনুযায়ী আমরা বারবার আপনার কিংবা আপনাদের মতো মানুষদের শোতে এসে আমরা বারবার বলার চেষ্টা করেছি, and we waited to get this proved, এবং আজকে এসে এগুলো প্রমাণ হতে শুরু করেছে। এটি মাত্র শুরু, আরো একটু অপেক্ষা করেন, পুরো ষড়যন্ত্রটা বেরিয়ে আসবে। এবং এখানে বাংলাদেশ আওয়ামী লীগের জুলাই আগস্টের আন্দোলনের ভেতর দিয়ে মূল যদি কোনো অর্জন থেকে থাকে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে তথাকথিত বাম, বাংলাদেশের রাজনীতিতে তথাকথিত নিরপেক্ষ সুশীল সমাজ, যারা তথাকথিত নিরপেক্ষ, যারা আওয়ামী লীগের সময়ে ফল খায়, আওয়ামী লীগের সময় আবার আওয়ামী লীগের বিরোধিতা করে, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের বয়ান বলে, মুক্তিযুদ্ধ একা আওয়ামী লীগের সম্পত্তি হিসেবে যারা বলে, যারা এখন আবার কথা বলছে ওই একই সুরে, তাদের ওই 71-এর পর থেকে এই তথাকথিত সুশীলরা আওয়ামী লীগের বিরুদ্ধে এই কথাগুলো বলতে শুরু করেছিল বলে 75-এর 15ই আগস্ট ঘটেছিল। 96 থেকে 2001 শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকবার পরেও, বঙ্গবন্ধু হত্যার বিচার করবার পরেও, যুদ্ধাপরাধীদের বিচার শুরু করবার পরেও তারা আওয়ামী লীগের বিরুদ্ধে যে বলে যাচ্ছিল, তারই ফলশ্রুতিতে 2001-এ শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় সরিয়ে দেওয়া গিয়েছিল, এবং 2004-এর 21শে আগস্ট ঘটেছিল। এই সকল তথাকথিত সুশীলরাই আজকে আবার কথা বলতে শুরু করেছে। এদেরকে চিহ্নিত করাটা খুব জরুরি ছিল। আমাদের বাংলাদেশে একটি সত্যিকার অর্থে সুশীল সমাজ তৈরি করার প্রক্রিয়া, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলাদেশে একটি প্রপার কালচারাল মুভমেন্ট গড়ে তুলতে হবে। আকামুল্লাহ, আপনি বললেন যে ফ্রাস্ট্রেশন থেকে আসিফ মাহমুদের এই বক্তব্য, আওয়ামী লীগ কি হতভম্ব অবস্থায় নানা অপেক্ষায় ছিল, অমুক করে দেবে, অমুক এই করবে? আমার কাছে এটা মনে হয় না। আমি যে কোনো মানে 5 আগস্টের পরে তো বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থা 1971-এর 25শে মার্চ যেরকম, 5 আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থা একই। 1971-এর 25শে মার্চের পরে 26শে মার্চ গিয়ে নিজেদেরকে মানে বর্ডার ক্রস করে ভারতের ইয়েতে গিয়ে নিজেদেরকে সংগঠিত করে ট্রেনিং নিয়ে তারপরে যে ফিরে এসে যুদ্ধ করা, কামব্যাক করা, এবং ধীরে ধীরে 9 মাসের মাথায় একটি যুদ্ধে জয়ী হওয়া, ঠিক একই অবস্থা হচ্ছে 24-এর 5 আগস্টের পরে। আপনাকে মনে রাখতে হবে 2024-এর 5 আগস্টে যা ঘটেছে, এটি যে ষড়যন্ত্র, এটি যে ডিপ স্টেটের ষড়যন্ত্র, এটি যে হেনরি কিসিঞ্জারের বংশ পরম্পরা, এই পিটার হাস, এইটি যে চায়নার বংশ পরম্পরা 71-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, এই বিষয়গুলোকে বাংলাদেশের জনগণকে বিশ্বাস করানোর জন্য কিন্তু প্রায় 6 মাস সময় লেগেছে।
কারণ শেখ হাসিনা চলে গেছে, ফ্যাসিস্ট চলে গেছে, এই যে মানে উৎসব উৎসব ভাবটা ছিল বাংলাদেশের মানুষের ভেতরে, সেই জায়গাটা থেকে তাদের বোঝে ওঠার জন্য যেটুকু সময় দরকার ছিল সেইটুকু সময় পর্যন্ত আওয়ামী লীগ নেতারা অত্যন্ত বিচক্ষণতার সাথে অপেক্ষা করেছে এবং তারপরে তারা আস্তে আস্তে কথা বলতে শুরু করেছে। তৃণমূল বাংলাদেশের মাটিতেই আছে, আওয়ামী লীগের সমর্থক বাংলাদেশের মাটিতেই আছে, নৌকার ভোটাররা বাংলাদেশের মাটিতেই আছে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বের একটি বড় অংশ জেলখানায়, আরেকটি অংশ দেশের বাইরে। এই জেলখানা আর দেশের বাইরে যারা, তারা সবাই তো একই অবস্থায় আছে। যারা বিদেশে আছে আপনার কি মনে হয় তারা ভালো আছে? না। যারা জেলে আছে তারা যেমন বন্দী, যারা দেশের বাইরে আছে তারাও তেমনই বন্দী। কিন্তু এই যে একটি যুদ্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি হচ্ছে 90% ওয়েটিং, 10% অ্যাটাকিং। এই 90% ওয়েটিং এর স্টেজে এখন বাংলাদেশ আওয়ামী লীগ আছে এবং এই ওয়েটিং কিন্তু দেখা যায় না। ভেতরে ভেতরে বাংলাদেশ আওয়ামী লীগ একটি পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি তারা নিয়েছে। কিন্তু ঠিক গত সপ্তাহের আপনার শোতে একটি সেন্টেন্স আমি বলেছিলাম, 2026-এর 12ই ফেব্রুয়ারির নির্বাচনের ভেতর দিয়ে নির্বাচন হয়ে যাওয়া এবং বিএনপির সরকার গঠন করার ভেতর দিয়ে একটি ভালো ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে 2024-এর 5 আগস্টের পরে ফিরে আসার একটি মাত্র পথ ছিল সশস্ত্র যুদ্ধ। কিন্তু এই 2026-এর 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে বাংলাদেশ আওয়ামী লীগের ওই শক্ত কঠিন যুদ্ধের জায়গা থেকে আরো একটু সহজতর যুদ্ধের জায়গাতে আওয়ামী লীগ এসে দাঁড়িয়েছে। সেটি হচ্ছে একটি গণতান্ত্রিক লড়াই এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণকে সাথে নিয়ে গণতান্ত্রিক লড়াইয়ে বাংলাদেশের মাটিতে বাংলাদেশ আওয়ামী লীগের চেয়ে অভিজ্ঞ রাজনৈতিক দল আর কেউ নেই। আমি আপনাকে বলি ধারাবাহিকভাবে জিয়াউর রহমানের সামরিক শাসন, সামরিক বাহিনীরাই, সামরিক কর্মকর্তারাই জিয়াউর রহমানকে হত্যা করে। অর্থাৎ একটি সামরিক শাসনের কি বলে পতন ঘটে আরেকটি সামরিক শাসনের উত্থানের ভেতর দিয়ে। এরশাদের সামরিক শাসন, এরশাদের সামরিক শাসনকে ক্ষমতা থেকে সরানোর অন্যতম ভূমিকা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের। বিএনপি কিন্তু তখন খালেদা জিয়ার নেতৃত্বে আওয়ামী লীগের একটি সহযোগী অংশ। 91-এ বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতায় আসার কথা, কিন্তু কেন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারলো না? ভোটার হিসাবে, কাস্টিং ভোটের পার্সেন্টেজ হিসাবে আওয়ামী লীগ বেশি ভোট পেল, 39% ভোট, কিন্তু ক্ষমতায় আসলো বিএনপি 37% ভোট পেয়ে। কারণ সামরিক বাহিনী যে বাংলাদেশের রাজনীতিটা নিয়ন্ত্রণ করেছিল 75 থেকে 90 পর্যন্ত, 16 বছর, এই 16 বছরে সামরিক বাহিনীর যে রাজনীতির নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ কিন্তু তারা তাদেরই ভাবি অর্থাৎ ভাইয়ের বউ খালেদা জিয়ার হাতে ক্ষমতা দেয়। কিন্তু খালেদা জিয়া কিন্তু শুধু বিএনপির চেয়ারপারসন না, আপনাকে ভুল মনে রাখতে হবে, খালেদা জিয়া হচ্ছে জেনারেল জিয়ার স্ত্রী। খালেদা জিয়া যিনি তার পরিবার সহ ওই ক্যান্টনমেন্টের ভেতরেই থাকেন। সুতরাং সেনা বাহিনীর যারা নাকি বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করত, তারা শেখ হাসিনাকে ক্ষমতায় আসতে দিবে না এবং দেয়নি 91 সালে। 96 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসলেও একদম মার্জিনাল 150টা আসন নিয়ে ক্ষমতায় আসে। 101একটা আসন দরকার ছিল, সেটি হচ্ছে আসমা আব্দুর রবের আসন, সেটি নিয়ে সরকার গঠন করে। তারপরে আবার 2001-এ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। এখন 96 থেকে 2001 বিএনপি যখন ক্ষমতায় ছিল, আচ্ছা তার আগে 91 থেকে 96তে কিন্তু খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করেনি। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হয় গণ আন্দোলনের ভেতর দিয়ে। আবার 2001-এ ক্ষমতায় নেওয়ার পর 2006-এও কিন্তু খালেদা জিয়া কিন্তু ক্ষমতা হস্তান্তর করেনি, তাকে আন্দোলন করে, লগি বৈঠার আন্দোলন করে তাকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়।
এরপরে 111-এর সরকার আসে, সেই 111-এর সরকারকেও কিন্তু শেখ হাসিনা এককভাবে লড়াই করে 111-এর সরকারকে পরাজিত করে। তারেক জিয়া বন্ড দিয়ে লন্ডনে চলে যায়, রাজনীতি করবে না। খালেদা জিয়া সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখেন। শেখ হাসিনা চিকিৎসার জন্য বিদেশে আসেন, তাকে দেশে ফিরতে দেয়া হবে না, রেড অ্যালার্ট জারি করা হয় এয়ারপোর্টে। সেটা উপেক্ষা করে তিনি দেশে ফিরে যান। বাংলাদেশের জনগণ তাকে এয়ারপোর্টে রিসিভ করেন এবং তার রেজাল্ট 2009-এ ল্যান্ডস্লাইড ভিক্টরি। তারপরে 2013-তে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার জন্য 2014-তেও বাংলাদেশ আওয়ামী লীগ মনোপলি উইন করে নির্বাচনে। 2018-র নির্বাচন এবং 2024-এর নির্বাচনকে কিছুটা প্রশ্নবিদ্ধ করবার সুযোগ থাকে, কিন্তু তারপরেও বলি 2018-তে তো বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছিল, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আর 2024-এ বিএনপি, জামাত এবং ক্ষুদ্র বামরা নির্বাচনে অংশগ্রহণ করে নাই। এর কারণটা হচ্ছে, আজকে প্রমাণিত হচ্ছে যে ডিপ স্টেট তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবেই ওই রাজনৈতিক দলগুলোকে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় নাই। এই নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য শেখ হাসিনার কোনো দায় নাই, দায় ওই ডিপ স্টেটের, এবং ডিপ স্টেটের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ওই রাষ্ট্রগুলোর এবং বাংলাদেশের অভ্যন্তরের এই রাজনৈতিক শক্তিগুলোর। এই রাজনৈতিক শক্তিগুলোর অন্যতম রাজনৈতিক শক্তি বিএনপি, জামাত এবং এনসিপির কি বলে ইউনূসের দল এনসিপি। এর বাইরে হচ্ছে ছোট ছোট বাম রাজনৈতিক সংগঠনগুলো। আপনি দেখেন কমিউনিস্ট পার্টি ভেঙে গেছে, আপনি দেখেন এই 2024-এর 5 আগস্টের পরে জাসদ ভেঙেছে, আপনি দেখেন বাসদের প্রেসিডেন্ট একদিকে, সেক্রেটারি একদিকে, ওয়ার্কার্স পার্টি দোদুল্যমান, গণসংহতি আন্দোলন জামাতের সাথেও আছে, বিএনপির সাথেও আছে। তার মানে 2024-এ বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণ করতে না দেয়া, এটি ছিল ডিপ স্টেটের ষড়যন্ত্রের একদম দৃশ্যমান অংশ। তখন আমরা বলেছি, বিশ্বাস করেনি, আজকে বিশ্বাস করতেছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া না, আরো অনেক আসিফ মাহমুদ সজীব ভুইয়া সত্য বলবে, সত্য বলতে বাধ্য হবে। কারণ পৃথিবীর কোথাও না হলে এই মানুষগুলো কিন্তু গিয়ে বাঁচতে পারবে না। এটি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী না যে সারা বিশ্বে তারা যেখানেই যাবে সেখানেই তাদের রাজনৈতিক মতাদর্শের মানুষ থাকবে, এটি নাই। এই সক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া আর কোনো রাজনৈতিক দলের নাই। সুতরাং পৃথিবীর যেখানেই যাবে সেখানেই তারা আক্রমণের শিকার হবে, সেখানেই তাদেরকে ধরা হবে। ক্ষমতায় থাকা অবস্থায় ইউনূসের ব্যক্তিগত কর্মকর্তাদের, উপদেষ্টাদের ডিম মারা হয় নাই। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র এই নির্বাচন হয়ে যাওয়ার ভেতর দিয়ে যে উত্তরণটা ঘটেছে, অর্থাৎ একটি সশস্ত্র যুদ্ধের থেকে এক ধাপ সহজ লড়াই, গণতান্ত্রিক লড়াইয়ের জায়গাটাতে, ক্ষেত্রটা যে আওয়ামী লীগের তৈরি হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ এইটাতে সবচেয়ে সক্ষম রাজনৈতিক দল। সেটি তারা প্রমাণ করেছে 90-এ, প্রমাণ করেছে 96-এ, প্রমাণ করেছে 2006-এ, এবং আবার প্রমাণিত হবে এই 2026-27-এর ভেতরে। আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা 1971 সালের 25শে মার্চ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি তো নিষিদ্ধ করা হয়েছিল, বাংলাদেশ আওয়ামী লীগকে তো ব্যান করা হয়েছিল। ওই রাজনৈতিক দলই তো যুদ্ধ করে স্বাধীনতা এনে দিয়েছে বাংলাদেশকে। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ তো কোনো লিমিটেড কোম্পানি না যে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে। বাংলাদেশ আওয়ামী লীগের তো কোনো ট্রেড লাইসেন্স নাই যে ওই ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। যেই রাজনৈতিক দলের ভিত্তি হচ্ছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, যেই রাজনৈতিক দলের ইতিহাস মুক্তিযুদ্ধ, যেই রাজনৈতিক দলের ইতিহাস বাংলাদেশকে উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর হাত থেকে রক্ষা করা, যেই রাজনৈতিক দলের ইতিহাস বাংলাদেশের অর্থনীতিকে উন্নয়নশীল থেকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাওয়া। 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের রিজার্ভ ছিল মাত্র $19। আর ভারত পাকিস্তান যে ভাগ হয়েছিল
ব্রিটিশ শাসনের পরে, মানে আপোষ রফার ভিত্তিতে দুটি রাষ্ট্র যে ভাগ হলো, সেই ভাগ হওয়ার ক্ষেত্রে কিন্তু দুটি রাষ্ট্রই তাদের অর্থনৈতিকভাবে তারা ডলার এবং গোল্ড তারা শেয়ার করেছিল। অর্থাৎ ভারতবর্ষের গোল্ড ভারতও পায়, পাকিস্তানও পায়। কিন্তু এই যে পূর্ব পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান যে ঔপনিবেশিক শাসনের ভেতরে ছিল, এটির অন্যতম প্রমাণ হচ্ছে বাংলাদেশের, মানে পূর্ব পাকিস্তানের আলাদাভাবে কোনো রিজার্ভ ছিল না, যে কারণেই বঙ্গবন্ধুর 6 দফা, এবং এই 6 দফার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি, মুক্তিযুদ্ধের ভিত্তি। তারই উপর দাঁড়িয়ে যখন নাকি দেশটি স্বাধীন হলো 16 ডিসেম্বর, $19 রিজার্ভ নিয়ে একটি দেশ, স্বাধীন দেশ যাত্রা শুরু করলো। আর সেই দেশ শেখ হাসিনার নেতৃত্বে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। শুধু ক্রিকেট দিয়ে না, কিন্তু শুধু ইলিশ মাছ দিয়ে না, দাঁড়ায় জনগণের শক্তিতে, জনগণের ক্ষমতায়নের ভেতর দিয়ে, নারীর ক্ষমতায়নের ভেতর দিয়ে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধির পথ ধরে, অবকাঠামোগত উন্নয়নের পথ ধরে একটি দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। এটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে কোনো প্রশ্ন অবান্তর, অপেক্ষা শুধু সময়ের। দল প্রস্তুত আছে, আমরা সংস্কৃতি কর্মী, আমরা রাজনৈতিক কর্মীও। আমরা নিশ্চিত করেই বলছি আপনার এই আয়োজনে যে আওয়ামী লীগ প্রস্তুতি নিয়েছে, আছে। টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আ ওয়ার। ওই সময়টুকুর জন্য অপেক্ষা করেন। বাংলাদেশকে, বাঙালি জাতিকে আওয়ামী লীগ কোনোদিন হতাশ করে নাই, এবারও করবে না। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই আবার বাংলাদেশ গণতন্ত্রের ধারায় ফিরবে, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আবারও বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এবং বাংলাদেশের অর্থনীতি নিশ্চিতভাবেই আবারও একটি সুদৃঢ় ভিত্তির উপরে দাঁড়াবে। যারা সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ, দেশপ্রেমী, যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে বহাল রাখতে চায়, যারা একটি ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক রাষ্ট্রে বিশ্বাস করে, যারা উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর হাতে কোনোদিনই বাংলাদেশকে যেতে দিতে চায় না, তারা কিন্তু 2024-এর জুলাই আগস্টের যে আন্দোলনটা, সে আন্দোলনটা একদম শুরু থেকেই এটি ষড়যন্ত্রমূলক আন্দোলন, এবং এটি শেখ হাসিনার সরকারকে উৎখাতের আন্দোলন, সেটি বলে আসতে থাকে। কিন্তু মানুষ সেটাকে ঠিক বিশ্বাস করছিল না। এবং ওই সময়ে আমরা যখন নাকি রাজপথে ওই আন্দোলনটা, জুলাই আগস্টের আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে বলছিলাম যে এটি একটি ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে না পারলে বাংলাদেশকে বাঁচানো যাবে না, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে টিকিয়ে রাখা যাবে না, সেটা তখন কিন্তু মানুষ বিশ্বাস করছিল না। এবং এই ষড়যন্ত্রের শুরু কিন্তু শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পরপরই শুরু হয়ে যায়। অর্থাৎ 2009-এর ফেব্রুয়ারিতে যে বিডিআর হত্যাকাণ্ড, সেটা দিয়ে শুরু। তারও আগে 2004-এর 21শে আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, সেটিও কিন্তু এই ষড়যন্ত্রের অংশ। কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে আমরা যারা নাকি ওই কথাগুলো বলে যাচ্ছিলাম, তখন বেশ কিছু মানুষ যারা আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষক হিসেবে কাজ করে, তারা কিন্তু আরব বসন্ত নামে আমেরিকার যে ডিপ স্টেটের যে কার্যক্রম, এবং যেটি সফলতা পেয়েছিল, অর্থাৎ আরব রাষ্ট্রগুলোতে
আরব রাষ্ট্রগুলোতে সবসময় তো আসলে ধর্মীয় গোষ্ঠী ক্ষমতায় থাকে, কিন্তু আরব বসন্তটা হয়েছিল প্রত্যেকটা ধর্মীয় রাষ্ট্রে ধর্মীয় সরকারকে, যারা অন্য সকল ধর্ম বর্ণ কিংবা মুসলমানদেরও বিভিন্ন ভাবধারার যে মানুষগুলো আছে তাদের সঙ্গে সহাবস্থানে বিশ্বাস করত যে সরকারগুলো, তাদেরকে পতন ঘটিয়ে উগ্র মৌলবাদী গোষ্ঠীকে কিন্তু ক্ষমতায় বসে। এবং আজকে যে ইরানের বিরুদ্ধে মার্কিন এবং ইসরায়েল যৌথভাবে যুদ্ধ করছে, সেই ইরানেও কিন্তু লিবারাল ইসলামিক গভর্নমেন্ট শাহকে সরিয়ে আয়াতুল্লাহ খোমেনিকে বসানো হয়। এবং ইরাক, লিবিয়া থেকে শুরু করে আরবের প্রায় প্রত্যেকটা দেশে, আরব দেশগুলোতে সরকারগুলো পরিবর্তন করা হয় এবং উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীগুলোকে ক্ষমতায় বসানো হয়। তো সেই উদাহরণগুলো দিয়ে তারা বারবার বলবার চেষ্টা করেছিল যে এটি বাংলাদেশে আরব বসন্তের মতো আরেকটি রেজিম চেঞ্জের ঘটনা ঘটছে। কিন্তু যারা ওই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল তারা এত বেশি লাউড ছিল, এবং যখন একটি দল, কিন্তু রাশিয়ার পক্ষে তখনই বলা হচ্ছিল, এবং ওদের অফিসিয়াল ওয়েবসাইটে ছিল, ওদের অফিসিয়াল ওয়েবসাইটেও ছিল। শুধু ওইটা না, শুধু মানে আমি বলছি যে আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষণ যারা করে তারা শুধুমাত্র রাশিয়ার ওয়েবসাইট না, এর বাইরে ক্যাটাগরিক্যালি ঘটনা ধরে ধরে সেগুলো আমাদের সামনে উপস্থাপন করে। আমি একটু শুরুতে একটু কথাটা বলে নিতে